আমি সুখেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর নদী অধ্যায়ের উপর মানব জীবনে নদীর প্রভাব বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এইখানে যে ছবিটা আছে, আমাদের যে টেক্সট বুকটা রয়েছে নদীর, সেই টেক্সট বুকেতে এই যে ছবিগুলো এখানেতে দেয়া হয়েছে, সেই ছবিগুলোর মাধ্যমেতে আমাদের একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছে যে মানব জীবনের উপরেতে নদী কী প্রভাব বিস্তার করে। অর্থাৎ আমাদের যে মানুষের যে দৈনন্দিন যে জীবন, সেই দৈনন্দিন জীবনেতে নদীর কি ভূমিকা আছে, তো সেইটা এই ছবিগুলোর মাধ্যমেতে দিয়েছে। তো এখানে তো তোমরা দেখো যে এই একজন কৃষক হয়তো তার নিজের চাষের যে জমি আছে, সেই জমিতে দেখো জলসেচ করছে, বা এই যে নদী পথে নৌকায় করে মানুষজন যাতায়াত করছে, এই যে ছবিগুলো রয়েছে। বা দেখো এইখানেতে একজন জেলে মাছ ধরছে, বা এই যে গঙ্গার তীরেতে দেখো যে সন্ধ্যা আরতি হয় না, সেইটা দেখাচ্ছে। বা এখানেতে দেখো এই বাচ্চারা এই সাঁতার কাটছে, বা এই যে বিভিন্ন যে সমস্ত ছবিগুলো এখানেতে তুলে ধরা হয়েছে কোলাজের মাধ্যমেতে, এর থেকে বোঝানো হচ্ছে যে আমাদের যে দৈনন্দিন যে জীবন আছে, সেই জীবনেতে নদীর কি ভূমিকা আছে। তো বিষয়টিকে আমরা আরেকটু স্পষ্টভাবে জেনে নিই। অর্থাৎ আমরা পরের যে পেজটা রয়েছে, সেই পেজটাতে আমরা চলে যাই। দেখো এখানে পরিষ্কার বলছে যে আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি। তো সেটা শুরু হচ্ছে দেখো একটা কথা দিয়ে। দেখো, সেদিন ভূগোল ক্লাসে শিক্ষক মহাশয় যখন মধুকে নদীর উপকারিতা সম্পর্কে প্রশ্ন করেছিলেন, মধু শুধু একটা কথাই বলেছিল, নদীটা আমাদের খেতে দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। দেখো এই যে কথাটা, এই যে কোটেশনের মধ্যে রাখা এই যে কথাটা, এই কথাটা দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়। অর্থাৎ দেখো বলছে নদীটা আমাদের খেতে দেয়, অর্থাৎ হয়তো এই মধুর যে পরিবার, সেই পরিবারের যে রুজি রুটি বা যে ইনকাম, সেই ইনকামটা কিন্তু নদীর ওপরেতেই নির্ভর করে। অর্থাৎ নদীকে কেন্দ্র করেই তাদের হয়তো পরিবারের সদস্যরা ইনকাম করে। তা সেটা সে মাছ ধরে হোক, বা নৌপথে কোনো মানে নৌকা চালিয়ে হোক, বা বা নদীর জলকে ব্যবহার করে যে কৃষিকাজ, সেই কৃষিকাজের মাধ্যমেও হোক, যেভাবেই হোক, সেই নদীটা কিন্তু তাদের যে জীবন আছে, সেই দৈনন্দিন জীবনে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ তাদেরকে বাঁচিয়ে রেখেছে। যেটা বলছে দেখো যে আমাদের বাঁচিয়ে রাখে, অর্থাৎ নদী আমাদের খেতে দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। হয়তো তাদের জীবনের যে রুজি রুটি, সেই রুজি রুটিটার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই নদীটা। তো এই লাইনটা থেকে কিন্তু সেই গুরুত্বটা কিন্তু বোঝা যায় যে আমাদের জীবনেতে নদীর ভূমিকাটা কী। তারপর দেখো এখানেতে আরও একটা জিনিস বলছে, দেখো নদীমাতৃক এই দেশের নদীগুলো আসলে আমাদেরই জীবন কথা। নদীমাতৃক দেশ বলতে আমাদের ভারতবর্ষের কথা বুঝিয়েছে। অর্থাৎ ভারতবর্ষতে কিন্তু প্রচুর নদী রয়েছে, এবং সেই কারণেতেই আমাদের ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়। এবং সেই নদী যেন সেই আমাদের জীবনের যে জীবন কথা, সেই কথারই কিন্তু একটা অঙ্গ হয়ে উঠেছে। অর্থাৎ সেই যে নদীর পাড়েতে বা নদীর তীরেতে বসতি করা থেকে, সেই নদীর জলকে ব্যবহার করা থেকে, অর্থাৎ যেন দৈনন্দিন জীবনের সেই জীবন প্রবাহের একটা ধারা হয়ে গিয়েছে নদী। আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছে নদী। বিশেষ করে যে সমস্ত মানুষজনেরা নদীর একদম তীরবর্তী অঞ্চলেতে বসবাস করে, তো সেই সমস্ত মানুষের জীবনের সঙ্গে, জন্ম মৃত্যুর সঙ্গে, বা তার যে পুরো জীবনকালেতেই সেই দেখা যাচ্ছে যে তার সেই নদীটা তার জীবনেতে একটা অঙ্গ হিসেবে কিন্তু রয়েছে। তো সেটাই বলছে দেখো যে নদীমাতৃক এই দেশের নদীগুলো আসলে আমাদেরই জীবন কথা। অর্থাৎ প্রত্যেকটা নদী হয়তো কোনো না কোনো মানুষের জীবনের একটা অঙ্গ হিসেবে তার জীবন কথাই উল্লেখ করে। তারপর দেখো বলছে নদী শুধু আমাদের ভূগোল, ইতিহাস, পুরাতত্ত্ব, ভূতত্ত্বের বিষয় নয়, রোজকার জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে নদী। তো যেটা আমি বলছিলাম যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত ছোট বড় যে সমস্ত নদীগুলো রয়েছে, সেই নদীগুলো থেকে আমাদের ভারতবর্ষের একটা বৃহৎ অংশের মানুষের কিন্তু জীবিকা নির্বাহ হয়। অর্থাৎ তাদের যে ইনকাম, সেই ইনকামের একটা কিন্তু উৎস কিন্তু এই নদী। সে মাছ ধরে হোক, নদীতে জলপথে পরিবহনের মাধ্যমে হোক, বা কৃষিক্ষেত্রে নদী থেকে জল এনে জলসেচের মাধ্যমে তো হোক, কোনো না কোনোভাবে তাদের জীবনের যে ইনকামের যে সোর্স অফ ইনকাম যেটা, সেই ইনকামটা কিন্তু একদম ডাইরেক্টলি নদীর সঙ্গে কিন্তু যুক্ত। অর্থাৎ নদী যদি তাদের না থাকতো তাদের জীবনেতে, হয়তো তারা বেঁচেই থাকতো না। তো সেই জন্যেই কিন্তু দেখো
এই কথাটা কিন্তু আবারও চলে আসছে যে নদীটা আমাদের খেতে দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। অর্থাৎ দেখা যায় যে এমনও আমাদের ভারতবর্ষেতে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেতেও নদী আছে। তো নদী মানুষের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে যে নদীটা যদি তাদের জীবনে না থাকতো তাহলে তারা হয়তো খেতে পড়তে না পারতো না, অর্থাৎ তারা মরেই যেত। নদীটা রয়েছে বলে সেই নদীর জলকে ব্যবহার করে সে পরিবহনের কাজে হোক, কৃষিক্ষেত্রের কাজে হোক, কিংবা মাছ ধরে হোক নদী থেকে কিছু অর্থ সে উপার্জন করতে পারে। তো এইটা এর পরেতে দেখো যে জিনিসটা আসছে, দেখো যেখানে বলছে যে মানুষের প্রাচীনতম সভ্যতাগুলি গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরবর্তী অঞ্চলে। যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে সুমেরীয় সভ্যতা। বর্তমানকালে আমাদের গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্রের যে সুবিশাল সমভূমি, চীনের ইয়াংসিকিয়াং, হোয়াংহো নদীর উপত্যকা সবই পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। অতএব নদী শুধু সভ্যতার জন্ম দেয় না, তাকে লালনও করে। অর্থাৎ কি দেখা যায় যে নদী খুব প্রাচীন কাল থেকে দেখো এই যে সভ্যতাগুলো গড়ে উঠেছে, অর্থাৎ সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস তীরের যে সুমেরীয় সভ্যতা, এই যে প্রাচীন যে সমস্ত সভ্যতাগুলো, সেই সভ্যতাগুলো কিন্তু নদীর তীরেতেই গড়ে উঠেছে। তার কারণটা কিন্তু একটা বড় কারণ হচ্ছে গিয়ে পানীয় জলের একটা উৎস ছিল এই নদীগুলো। তার পাশাপাশি কৃষিক্ষেত্রে যে জল, সেই জলেরও একটা উৎস কিন্তু, মানে জলসেচের কাজেতে যে জল, সেই জলেরও একটা উৎস ছিল কিন্তু এই নদী। তো সেই কারণেতে এই প্রাচীন সভ্যতাগুলো কোনো না কোনো নদীর তীরেতে, যেখানেতে সারা বছর জলের যোগানটা থাকবে, সেই রকম কোনো নদী, নিত্যবহ নদীকে, মানে নদীর তীরেতে কিন্তু এই সভ্যতাগুলো গড়ে উঠেছে। এবং তার পাশাপাশি দেখো এখানে এখন যদি আমরা বর্তমান কালেতে যদি দেখি যে পৃথিবীর যে সমভূমি যে অঞ্চলগুলো রয়েছে, সেই সমভূমি অঞ্চলেতে কিন্তু সবথেকে বেশি মানুষ বসবাস করে। তার কারণ সেখানেতে যোগাযোগ ব্যবস্থা বা কোনো শিল্প স্থাপন করা এগুলো কিন্তু খুব সহজ হয়, বিশেষত পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের থেকে। তো সেই কারণেতে মানুষ কী করে, সমভূমি অঞ্চলগুলোতে মানে বসতি স্থাপন করাটা বেশি প্রেফার করে বা চায়। এবং পৃথিবীর যে সমস্ত জনবহুল যেসব অঞ্চলগুলো রয়েছে সেগুলো কোনো না কোনো নদীর সমভূমি মানে অঞ্চলেতে তৈরি হয়েছে। যেরকম দেখো আমাদের গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্রের যে সুবিশাল যে সমভূমি অঞ্চল রয়েছে, সেই সমভূমি অঞ্চলেতে পৃথিবীর একটা অন্যতম জনবহুল অঞ্চল। তারপরেতে চীনের ইয়াংসিকিয়াং নদী রয়েছে, হোয়াংহো নদী উপত্যকা, এগুলো সবই কিন্তু পৃথিবীর একটা বড় বড় জনবহুল এলাকা। অর্থাৎ পৃথিবীর জনবহুল যে সমস্ত এলাকাগুলো, সেগুলো দেখা যায় যে নদীর যে পলি সঞ্চয়ের ফলেতে যে সমভূমি গড়ে ওঠে, সেই সমভূমি অঞ্চলেতেই কিন্তু মানুষ বসবাস করে। তার কারণ যে পানীয় জল, সুপ্রাচীন কাল থেকেই আমরা দেখে আসছি যে পানীয় জলের যে উৎস এবং চাষবাস করার জন্য যে জল, সেই জলের সহজলভ্যতাটা যে সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যায়, মানুষ কিন্তু সেই সমস্ত জায়গাতেই কিন্তু বসতি স্থাপন করে। ঠিক আছে, জলটা কিন্তু একটা ভীষণ রকম ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা সুপ্রাচীন কাল থেকে আজও পর্যন্ত কিন্তু সেটা রয়েছে। আর সেইখানেতেই কিন্তু নদীর একটা বড় গুরুত্ব রয়েছে, যে নদী যদি প্রবাহিত হয়, নিত্যবহ কোনো নদী হয়, এবং তাতে যদি সারা বছর জল থাকে, এবং তার পাশাপাশি সেই নদীর যদি একটা বড় সমভূমি অঞ্চল থাকে, বা নদীর সমভূমি অঞ্চল যদি নদীটা গঠন করে থাকে, তাহলে সেখানেতে কিন্তু মনুষ্য বসতি কিন্তু গড়ে ওঠে। কারণ সেই সমভূমি অঞ্চলেতে নদীর পলি গঠিত যে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলে পলিটা খুব উর্বর হয়, সেখানে চাষবাস খুব ভালো হয়। তার পাশাপাশি কৃষিক্ষেত্রে যে জল লাগে, সেই জলের যোগানটাও নদী থেকে পাওয়া যায়। এবং তার পাশাপাশি পানীয় জলের একটা বড় উৎস হিসেবে কিন্তু নদীটা কাজ করে। এবং মাছও একটা ব্যাপার আছে, যে নদীতে যে মাছ থাকে, সেই মাছ সেই একটা উৎস থাকে খাওয়ার জন্যে, এবং যোগাযোগের জন্যে বা পরিবহনের ক্ষেত্রেও কিন্তু নদীটাকে কিন্তু কাজে লাগানো যায়। অর্থাৎ একটা ভীষণ রকম কিন্তু গুরুত্ব রয়েছে নদীর। এবং সেই জন্যেই প্রাচীন সভ্যতা থেকে আরম্ভ করে এখনকার বর্তমান যে সমস্ত পৃথিবীর জনবহুল অঞ্চল, সেগুলো সবই দেখা যায় যে নদীর সমভূমি অঞ্চলেতে গড়ে উঠেছে। এবং দেখো একটু আগে আমরা যে ছবিগুলো দেখছিলাম, সেই ছবির সঙ্গে মিল রেখে এখানে একটা ছক বলেছে, এবং সেখানেতে দেখো যে নদীর যে প্রভাব, যেগুলো আমি এতক্ষণ ধরে একটা একটা করে আলোচনা করছিলাম, সেটা দেখো খুব সুন্দর একটা ছকের মাধ্যমে তো এখানেতে বলে দিয়েছে। আমি এক এক করে বলি। যে দেখো এই যে নদীর জল, আমাদের জীবনে এই নদীর জল কি ভূমিকা নিয়ে থাকে। একটা হতে পারে পানীয় জলের উৎস হিসেবে
নদীর জলকে আমরা ব্যবহার করতে পারি, কৃষির কাজেতে ব্যবহার করতে পারি, পরিবহনের কাজেতে আমরা নদীর জলকে ব্যবহার করতে পারি সেইটা। তারপর দেখো পলি মাটি সমভূমি, নদীর যে পলি গঠিত যে সমভূমি হয়, বিশেষত যে প্লাবন সমভূমি হয়, সেই প্লাবন সমভূমিতে কি হয় না উর্বর মৃত্তিকা হওয়ার কারণেতে কৃষিকাজ হয়, সমতল ভূমি হওয়ার জন্যে মনুষ্য বসতি স্থাপন হয়, নগরায়ন হয় এবং সভ্যতার উন্নতি হয় আস্তে আস্তে। কারণ সমতল ভূমিতে কৃষিকাজ ভালো হচ্ছে, মানুষ সেই জন্য সেই সমস্ত জায়গাতে আরও আকৃষ্ট হয়ে সেখানেতেই বসতি স্থাপন করার জন্য আসবে এবং আস্তে আস্তে সেই জনবহুল অঞ্চলেতে সেই জায়গাটা পরিণত হবে এবং নগরায়ন হবে, নতুন নতুন শহরের পত্তন হবে এবং সভ্যতার বিকাশ লাভ ঘটতে থাকবে। প্লাবন সমভূমি কৃষিকাজ এটা এর সঙ্গেই রিলেটেড, অর্থাৎ নদীর যে প্লাবন সমভূমি হয় সেই প্লাবন সমভূমির পলিগঠিত অঞ্চলগুলো খুব উর্বর হয়, সেখানে কৃষিকাজ ভালো হয়, বিশেষত খাদ্যশস্য ধানের চাষ খুব ভালো হয় সেইটা রয়েছে। জলসেচের কাজেতে নদীর জলকে ব্যবহার করা যেতে পারে, জলবিদ্যুতের কাজেতে যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় নদীর যে জলপ্রবাহকে কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে টারবাইন নামক যন্ত্রের সাহায্যে যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় সেইটার জন্য নদীর জলকে কাজে লাগানো যেতে পারে। নদীর মাছ ও প্রাণী, নদীর যে সমস্ত মাছ রয়েছে সেই সমস্ত মাছগুলো কিন্তু আমাদের খাদ্য হিসেবে ব্যবহার হতে পারে, মানুষের খাদ্য হিসাবে। পরিবহনের কাজেতে নদীর জলকে ব্যবহার করা যেতে পারে, ভ্রমণ বিনোদনের ক্ষেত্রে নদীর জলকে ব্যবহার করা যায়, যে অনেক নদীতে আছে মানুষ নৌকা বিহার করে আনন্দ ফুর্তি করে, সেক্ষেত্রে ব্যবহার হতে পারে। পরিবেশ বাস্তুতন্ত্রের ভারসাম্য, অর্থাৎ নদীর জল পলি মাটিতে উদ্ভিদ প্রাণীর বিকাশ, মাটির নিচে জলের ভারসাম্য রক্ষা করছে, অর্থাৎ প্রকৃতির যে প্রাকৃতিক যে ভারসাম্য, পরিবেশের যে ভারসাম্য, যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বা বিশেষ করে যে জলচক্র আছে আমাদের পৃথিবীতে, সেই জলচক্রের ভারসাম্য বজায় রাখার জন্যও কিন্তু নদী একটা অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তো এটা গেল নদীর আমাদের মানুষের জীবনেতে নদীর যে গুরুত্ব বা নদীর যে প্রভাব, সেই প্রভাবটা। আর এইখানেতে আরও একটা ব্যাপার দেখো আছে, সেটা হচ্ছে যে নদী যেরকম আমাদের মানুষের জীবনেতে যেরকম প্রভাব বিস্তার করছে, বা আমরা যেরকম নদী থেকে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু যেরকম উপকৃত হচ্ছি, বা আমাদের জীবনেতে নদীর যে প্রভাবটা রয়েছে, আমরাও কিন্তু নদীর ওপরেতে একটা প্রভাব ফেলি, মানুষও কিন্তু নদীর ওপরেতে একটা প্রভাব ফেলে। সেটা কোনো কোনো সময়তে ভালো প্রভাব পড়ে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান যুগের কথা যদি আমি ধরে যদি বলি, তাহলে দেখা যায় যে একটা খারাপ প্রভাবও কিন্তু মানুষের জন্য নদীর ওপরেতে কিন্তু পড়ছে। এবং দেখো সেটা এখানেতে বলেছে এবং বলছে, দেখো প্রথম পয়েন্টটাতে, যে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করছে। অর্থাৎ যেটা বললাম যে আমাদের জীবনে নদীর গুরুত্ব কিন্তু অপরিসীম, সেটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। কিন্তু এটাও দেখা গেছে যে মানুষও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যে নদীর ওপরেতে কিন্তু একটা ব্যাড এফেক্ট ফেলছে। অর্থাৎ মানুষের কিছু কাজকর্ম আছে, যে কাজকর্মগুলো করার ফলেতে নদীর ওপরেতে একটা বাজে প্রভাব পড়ছে। অর্থাৎ নদীর জল থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়গুলো নদী সংক্রান্ত, সেগুলো কিন্তু এফেক্ট হচ্ছে। তো এখানেতে কয়েকটা বিষয় তুলে ধরেছে, যেটা বলবো। দেখো বলছে যে কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে উঠছে। একদিকে কৃষি জমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলে যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ এই একটা এফেক্ট পড়ছে। অর্থাৎ দেখো যত বেশি শিল্পায়ন হবে, যত বেশি নগরায়ন হবে, তত বেশি কিন্তু দেখা যাবে যে নদীতে বজ্র পদার্থ ফেলার একটা প্রবণতা থাকে। কারণ আমাদের ভারতবর্ষে এরকম অনেক নদী আছে যে নদীগুলো এখন কিন্তু ভীষণ রকমভাবে দূষণের কবলেতে পড়েছে। অর্থাৎ নদীর জলগুলোতে এই শিল্পক্ষেত্র এবং শহরের যে সমস্ত নোংরা আবর্জনা আছে, সেই সমস্ত নোংরা আবর্জনাকে ফেলা হয় এবং সেগুলোর ফেলার কারণেতে কি হচ্ছে, নদীর জল ভীষণ রকমভাবে দূষিত হচ্ছে। নদীর যে গুণমান, সেই গুণমানটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তারপরে তো দেখো এই যে কৃত্রিম বাঁধ নির্মাণ করা হয়, সেটা হয়তো বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য হয়তো নির্মাণ করা হয়েছে নদীর গতিপথে, নদীর জলকে আটকে রাখার জন্যে। কিন্তু
সেটাও কিন্তু একটা নদীর যে স্বাভাবিক যে জলপ্রবাহ, সেই জলপ্রবাহের পথে কিন্তু একটা বাধা সৃষ্টি করছে। সেটাও কিন্তু নদীর ওপরেতে একটা খারাপ এফেক্ট কিন্তু সেই অর্থে কিন্তু ফেলে। তারপর দেখো, কৃষি জমি থেকে ধুয়ে আসা পলি, অর্থাৎ কৃষিক্ষেত্র থেকে যে কাদা বালি সমেত যে পলিটা আসে বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে বা জলসেচ করার সময় অনেক সময় ধুয়ে চলে আসে, সেটাও কিন্তু নদীতে এসে যদি পড়ে তাহলে দেখা যায় যে নদী ক্রমশ ভরাট হয়ে যেতে থাকে। নোংরা আবর্জনাতেও যেরকম হয়, ঠিক সেই রকমভাবে কিন্তু এই যে কৃষি জমি থেকে ধুয়ে আসা পলিতে কিন্তু নদী ক্রমশ ভরাট হয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে যে প্লাবন সমভূমিগুলোতে যে সমস্ত কৃষিক্ষেত্রগুলো রয়েছে, সেই কৃষিক্ষেত্র থেকে প্রচুর পরিমাণেতে যেই পলি ধুয়ে এসে কিন্তু নদীতে পড়লে সেই নদী কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে আসতে থাকে। এটা আস্তে আস্তে হয়, এমন নয় যে এটা খুব তাড়াতাড়ি হয়, সেটা নয়, আস্তে আস্তে কিন্তু হয়। তারপরেতে কৃষিক্ষেত্রে যে সমস্ত ধরো রাসায়নিক সার ব্যবহার করা হয়, সেই সমস্ত সারও যখন বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যদি নদীর জলেতে কোনো রকমভাবে মিশতে থাকে, তাহলে তার ফলেতেও কিন্তু নদীর জল কিন্তু দূষিত হতে থাকে। আর কৃষিক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত জলসেচ, এই যে কৃষিক্ষেত্রে জলের যোগান দেওয়া হয় নদীগুলো থেকে, এবং বেশি মাত্রায় যদি দেখা যায় যে নদী থেকে জল কৃষিক্ষেত্রগুলোতে যোগান দেওয়া হয়, তখন অনেক সময় নদীর নাব্যতা কমে আসে, নদীর জলের পরিমাণটা কিন্তু কমে আসতে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু নদীর উপরে একটা খারাপ প্রভাব কিন্তু পড়ছে। তারপরে তো দেখো, এই যে বলছে যে শহর শিল্পাঞ্চলের বজ্র জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। তো যেটা আমি একটু আগেই বললাম যে যত বেশি নদীর সমতল ভূমিতে শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, মানুষের বসতি যত বেশি পরিমাণে স্থাপিত হচ্ছে, তত বেশি নোংরা আবর্জনার সৃষ্টি হচ্ছে, এবং সেগুলো কোনো না কোনোভাবে যদি নদীর জলেতে গিয়ে মেশে, তাহলে কিন্তু সেগুলো নদীর জলকে কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু দূষিত করতে থাকে, এবং তার ফল কিন্তু নদী তার ফল কিন্তু ফলাফলটা কিন্তু বা তার যে এফেক্টটা আছে সেটা কিন্তু নদীর উপরেতে কিন্তু পড়ে। তো এটা হলো আমাদের মানুষের জীবনেতে বা আমাদের দৈনন্দিন জীবনেতে নদী কতটা প্রভাব বিস্তার করে সে বিষয়ে আলোচনা। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। আজকের ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসেতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।